সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমরা এখনও ভারতীয় রাজনীতি নিয়েই কথা বলবো, বিশেষ করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশে আসলে সেই অর্থে বাংলাদেশ গতিহীন হয়ে গেছে 21 মাস যাবৎ। তারপরে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি কথা তো বলতেই হবে। বাংলাদেশে আসলে কোনো খবর নেই, বাংলাদেশ একটা স্থবির অবস্থায়। সেই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনূস সরকারের আমলে যে অবস্থা ছিল, সেটারই একটা বর্ধিত অংশ চলছে বাংলাদেশে। যাই হোক, এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের আলাপ করব, বিশেষ করে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে আলাপের এই মুহূর্তের শিরোনামটা আমরা যদি বলি যে মমতার জেদ নাকি সাংবিধানিক সংকট, পদ ছাড়ছেন না মুখ্যমন্ত্রী, বাংলায় এবার কি ঘটবে। বাংলার রাজনীতিতে এখন বইছে প্রবল ঝড়। সোমবার দুপুর থেকে যখন ভোটের ফলাফল স্পষ্ট হতে শুরু করলো, তখন থেকেই রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে এবার লোকভবনের পথ ধরবেন? তিনি কি পদত্যাগ করবেন? কারণ এটাই তো বাংলার এবং ভারতের সংসদীয় গণতন্ত্রের দীর্ঘদিনের রীতি। আমরা দেখেছি এর আগে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা ঠিক এই পথে হেঁটেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তাতে সবাই হতবাক। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মমতার এই সিদ্ধান্তে কোনো সাংবিধানিক জটিলতা তৈরি হবে কিনা এবং আগামী কয়েকদিন বাংলায় ঠিক কী ঘটতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোমবার রাতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরোলেন, তখন জনমনে এবং সংবাদ মাধ্যমে প্রবল কৌতূহল ছিল। অনেকেই ভেবেছিলেন তার কনভয় হয়তো এবার রাজভবনের দিকে যাবে এবং তিনি রাজ্যপালের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন, কিন্তু না, সবাইকে চমকে দিয়ে মমতার কনভয় সোজাসুজি চলে গেল কালীঘাটে তার নিজের বাড়ির পথে। কৌতূহল তখনও শেষ হয়নি। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী সরাসরি তার অবস্থান জানিয়ে দিলেন। তিনি সাফ বলে দিলেন তিনি ইস্তফা দেবেন না। কেন দেবেন না? মমতার যুক্তি হলো তিনি হারেননি, তার দাবি জোর করে ভোট লুট করা হয়েছে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এখন প্রশ্ন উঠছে, মমতা যদি আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দেন তবে কি হবে? ভারতীয় সংবিধান কি বলছে? মজার ব্যাপার হলো, ভারতের সংবিধানে এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট করে কোথাও লেখা নেই। কেন নেই? কারণ সংবিধান প্রণেতারা হয়তো ভাবতেই পারেননি যে কোনো মুখ্যমন্ত্রী ভোটে পরাজিত হওয়ার পরেও রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেবেন না। এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে, এটা ছিল কল্পনাতীত। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, অতীতে বিভিন্ন রাজ্যে নানা ঘটনা ঘটলেও ভোটে হারার পর বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির সে দেশে অন্তত আর একটিও নেই। মমতা যদি শেষ পর্যন্ত ইস্তফা না দেন, তবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি এক সম্পূর্ণ নতুন এবং নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। তবে এখানে একটি কারিগরি দিক আছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী পরশু 7ই মে বৃহস্পতিবার। নিয়ম অনুযায়ী ইস্তফা না দিলেও ওই দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গণনা হবেন। কিন্তু 7 তারিখ পার হয়ে যাওয়ার সাথে সাথে তার মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। তিনি পদত্যাগ করুন বা না করুন, তার নামের আগে স্বয়ংক্রিয়ভাবে প্রাক্তন শব্দটি জুড়ে যাবে। এখানে আমাদের একটি বিষয় বুঝতে হবে, ভোটে হারলে রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেওয়াটা কিন্তু কোনো কঠিন আইনি নিয়ম নয়। এটি মূলত একটি রাজনৈতিক রেওয়াজ, একটি রীতি, বা যাকে আমরা বলতে পারি সাংবিধানিক শিষ্টাচার। 15 বছর আগের একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। 2011 সালের 13ই মে দুপুর 1টার দিকে যখন বামফ্রন্টের পরাজয় নিশ্চিত হয়ে গেল, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তক্ষণে রাজভবনে গিয়েছিলেন। তিনি রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর হাতে ইস্তফা তুলে দেন। শুধু তাই নয়, তিনি
রাজভবন থেকে বেরোনোর সময় সরকারি গাড়িটিও ছেড়ে দিয়েছিলেন এবং আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে গিয়েছিলেন দলের সাধারণ একটি গাড়িতে চেপে। একেই বলে রাজনৈতিক শিষ্টাচার, যা মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভাঙতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপি এবার নতুন সরকার গঠন করতে চলেছে, তবে কবে সেই শপথ গ্রহণ হবে তা নিয়ে মঙ্গলবার পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোমবারের ভাষণ থেকে একটা বড় ইঙ্গিত পাওয়া গেছে। মনে করা হচ্ছে আগামী শনিবার 9ই মে অর্থাৎ কবিগুরুর রবীন্দ্র জয়ন্তীর দিনেই বিজেপি তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান করতে পারে। রাজ্য বিজেপির বিভিন্ন সূত্রে থেকেও এই ইঙ্গিত পেয়েছে সংবাদ মাধ্যম। খবর অনুযায়ী আজ রাতেই অথবা আগামীকাল বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনে বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন এবং দলের নেতার নাম ঘোষণা করবেন। আর যিনি এই পরিষদীয় দলের নেতা নির্বাচিত হবেন তিনিই হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। নিয়ম মেনে তিনি রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আর্জি জানাবেন। যদি 8ই মে শপথ গ্রহণ হয় তবে কোনো সমস্যা নেই, কারণ 7 তারিখ বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে এবং 8 তারিখ নতুন সরকার আসছে, মাঝখানে কোনো শূন্যস্থান থাকছে না। কিন্তু যদি শপথ 9 তারিখ বা তারপরে হয় তবে সেই কয়েকটা দিন রাজ্যকে চালাবে। কলকাতা হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে এই মধ্যবর্তী সময়ে অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই তদারকি বা কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন রাজ্যপাল। কিন্তু মমতা যদি তাতে রাজি না হন তবে রাজ্যপাল নিজেই 2-1 দিন বিষয়টি তত্ত্বাবধান করতে পারেন। এমনকি খুব প্রয়োজন হলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি শাসন জারির সংস্থানও সংবিধানে আছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এত অল্প সময়ে সংকটের জন্য হয়তো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন পড়বে না। সবটাই নির্ভর করছে বিজেপি কবে তাদের শপথের দিন চূড়ান্ত করছে তার ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কোনো বড় সাংবিধানিক সংকট হয়তো তৈরি হবে না, কারণ বিধানসভার মেয়াদ শেষ হলে তার ক্ষমতাও লোপ পাবে। তবে প্রচলিত রাজনৈতিক ও গণতান্ত্রিক রীতি না মানার এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভাবমূর্তির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা তা কেবল সময়ই বলবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে। মমতা যে বললেন যে আমি তো পদত্যাগ করব না, আসলেই তিনি পদত্যাগ করেন কিনা, রাজনৈতিক শিষ্টাচার মানেন কিনা বা রাষ্ট্রাচার মানেন কিনা সেটি দেখার বিষয় আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।